আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। 42টা মাদ্রাসার উপরে একটা আছে, যে রিপোর্ট আছে, যেখানে প্রচুর পরিমাণের অস্ত্র শস্ত্র আছে, টনকে টন অস্ত্র বা কন্টেনারকে কন্টেনার অস্ত্র বলেন, যেগুলো দিয়ে একদিন পুরো বাংলাদেশ সেনাবাহিনীকে আটকে রাখা যাবে। তার মানে তাদের কাছে যে এই যে অস্ত্র আছে, এই যে আসলেই তাদের কাছে আছে, সেটার প্রমাণ আজকে জামাতের নায়েবে আমির দিয়েছেন যে জেনোসাইড হবে। তো এই হত্যা হবে। গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম যে কোন একটা দল বা কোন একটা গোষ্ঠী অলরেডি বিভিন্ন দেশের মন্ত্রণালয় এবং সরকারকে জানিয়েছেন। তার মানে এখন বুঝতে পারছেন যে ওরা যে জানিয়েছিলেন, ওদের যে রিপোর্ট তা ভুল ছিল না, এবং গোয়েন্দা তথ্য, গোয়েন্দা তদবির সবগুলোতে। এবং ভারত থেকে একটা আপনার দোসিয়ার বলেন বা একটা বইয়ের মতন বলেন, যেটা 186 পাতার, এটা আমাদের খলিলুর রহমানকে দেওয়া হয়েছে, যেখানে শুধুমাত্র 86টা পৃষ্ঠায় ছবি সহ একদম উপরে স্যাটেলাইট ছবি থেকে নিচের গ্রাউন্ডের ছবি পর্যন্ত দেওয়া আছে। 86টা স্পটে, যেখানে জঙ্গি প্রশিক্ষণ থেকে শুরু করে সবকিছু দেওয়া আছে। বাকি 100 পাতায় বিভিন্ন ডিটেলস দেওয়া আছে, কারা 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 করছে। তার মধ্যে প্রায় আপনার 250 আইএস কর্মকর্তা, মানে পাকিস্তানের সামরিক বাহিনীর কর্মকর্তা এইসব স্পটগুলোতে দিন রাত 24 ঘন্টা খাটছে, ট্রেনিং দিচ্ছে। তার মানে এই যে সৈন্য সামন্ত তাদের কাছে, সেটা দিয়ে জেনোসাইড করবে। কালকে বলার পর অনেকে আমাকে বলছেন, ভাই এটা কি বললেন, কেমনে মাদ্রাসাগুলা। আজকে আলিয়া মাদ্রাসার কি অবস্থা দেখেছেন? আজকে আলিয়া মাদ্রাসার অবস্থাটা বুঝছেন? ছাত্রদল এবং শিবির লেগে বসেছে আলিয়া মাদ্রাসায়। আপনার গতকাল রাতের, গতকাল রাত না, আজকে ভোর ফজরের নামাজের আগ পর্যন্ত সেনাবাহিনী একবার বেরোয় একবার ঢুকে, একবার বেরোয় একবার ঢুকে, কন্টিনিউ চলতেছে। এই খেলা আগামী এক সপ্তাহের ভিতরে আরো কত জায়গায় ছড়িয়ে পড়ে সেটা দেখেন। এই মাদ্রাসাগুলোর ভেতরে সব জঙ্গিরা আছে। যারা বলেছিলেন জঙ্গি নেই, তারা জঙ্গি। দেখেন, জামাতের আমির যে জেনোসাইডের কথা বললেন, এটা যদি পৃথিবীর অন্য কোনো দেশে এইভাবে কোনো নেতা ঘোষণা দিতেন, তাকে সরাসরি সেই দেশের আইনেই এতক্ষণে জেলে যেতে হতো, আমাদের দেশে যেতে হবে না। আবার ওদিকে যে ইব্রাহিম মুফিজ, এই যে ছবিটা দেখেন, ইব্রাহিম মুফিজ হুজুর, উনি কি বলেছেন শুনেছেন তো? যে আমরাই বলবো কবে ইলেকশন হবে না হবে। ইনু সাহেব, আপনি ফেব্রুয়ারি মাসে বলছেন ঠিক আছে, কিন্তু আপনি তো বছর বলেন নাই। 26, 27, 28, 29, 30 না 200 বছর পরে যায় হবে, সেটা আমরা নির্ধারণ করব। তার মানে বুঝতেন তো, টোটাল মৌলবাদীরা কিন্তু একটা স্ট্রেংথনেসে আছে। আপনাদের আমি বারবার বলছি যে ইলেকশন হবে না, ইলেকশন হবে না। অনেকে বলছেন যে না ভাই, ইলেকশন হয়ে যেতে পারে। আমি বলছিলাম যে ইলেকশন হবে না। তার কারণ হচ্ছে যে এইটা, ইলেকশন তো জামাত শিবির করতে দিবে না রে ভাই। ওরা যেখানে জেনোসাইডের হুমকি দেয়, সেখানে আপনার ইলেকশন কিভাবে হবে? এছাড়াও ইলেকশন কেন হবে না? দেখেন, এতদিন আমরা সবাই বলছি যে ইন্ডিয়াই বলছে যে ইনক্লুসিভ ইলেকশন, ইনক্লুসিভ, অন্য কেউ বলে নাই, ইউরোপিয়ান বলে দিয়েছে। জাতিসংঘ অলরেডি বলে দিয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে যেই মামলা এবং রায় হয়েছে, এইটা তারা ফাউল মামলা বলে দিয়েছে। ওনারা এখন হেগে যাবেন। যে হেগ, হেগ মানে আপনার হেগে যাবেন, হ্যাঁ, হল্যান্ডের হেগে, যেখানে আইসিটি ট্রাইব্যুনাল আছে, সেখানে যাবেন, নাকি ইটালি যাবেন জানি, হ্যাঁ। তো হেগে বলতে আবার আপনারা মনে করেন না যে হেগে দিয়েছেন, অবশ্য আমার হিসাবে ওনারা হেগে দিয়েছেন, তাই ওনারা এখন বিভিন্ন জায়গায় যাওয়ার কথা বলতেছেন। আবার আজকে দেখলাম যে এনসিপির এক নেত্রী বলছে পৃথিবীর কোন দেশ শেখ হাসিনাকে বাঁচায়া রাখতে পারবে না। কেন রে ভাই, তোদের এত শক্তি? আচ্ছা হ্যাঁ, আপু যদি সব দিগম্বর হইয়া যদি কোথাও যায় যদি বলে, তাইলে অন্য বিষয়, আর নাহলে না। আবার এদিকে দেখেছেন কমনওয়েলথের থেকে বলেছে ইনক্লুসিভ ইলেকশন উইদাউট আওয়ামী লীগ ইলেকশন হবে না, কমনওয়েলথ। কয়দিন পরে বাকিরাও বলা শুরু করবে, আস্তে আস্তে সবাই মুখ খুলবে। এখানে এই জামাত নেতা কি বললো দেখছেন? উনি বলল যে পুলিশ প্রশাসন না, সব প্রশাসন জামাতের আন্ডারে থাকতে হবে, এবং ওনারা যাকে ধরতে বলবেন ধরবে, যাকে মারতে বলবেন মারবে, ফাঁসি দিতে বললে ফাঁসি দিবে। ওসি সাহেব যে এমপি ইলেকশন করছেন, ওনার কথা মতো উঠতে হবে, বুঝতে হবে, মানে সব টোটাল ওনাদের নিয়ন্ত্রণে। তো বিএনপি ভাইয়েরা, আপনাদের অবস্থান কোথায়? জামাত নেতারা কি বলছে শুনছেন? পুরো ভিডিওটা 1 ঘন্টা, এই 1 মিনিট 40 সেকেন্ডে পুরো ভিডিওটা দেওয়া যায় না, নাহলে পুরো ভিডিওটাই দিতাম। তো এই ভিডিওটা কিন্তু ফেসবুক আছে, বিভিন্ন জায়গায়,
আপনারা খোঁজ দিয়ে দেখতে পারেন, আমার ফেসবুকেও আছে, সেখান তো আপনারা দেখে নিতে পারেন। এই হচ্ছে যে যখন অবস্থা যে জামাত, তো বিএনপি ভাইয়েরা আপনারা তো আমাদের পিছনে লাগছেন আমাদের পাছায় আঙ্গুল দেওয়ার জন্য, এখন নিজের পাছায় টিস্যু পেপার দিয়া বসে। কারণ আপনাদের পাছায় জামাত বিএনপি জামাত যে আঙ্গুল দিবে তাতে কোনো কি নাই, চিন্তা নাই। আরে জেনোসাইড, ওরা জেনোসাইড করবেন বিএনপি রে, ফখরুল ইসলাম আলমগীর আপনারা ল্যাংটা করে দৌড়াইব। আর রিজভী ভাই আপনার যে ওই যে দুইটা দানার মধ্যে একটা দানা নেই, বাকি দানা মনে এবার এরা চাবাইয়া খায় পাবে, জেনোসাইড। সুতরাং আপনারা বুঝেন যে হুমকি দেওয়া হচ্ছে জেনোসাইডের হুমকি। তার মানে হচ্ছে যে এরা এতদিন তো আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকদের মারছে, আরো মারবে আগামী 2-4 মাসের ভেতরে। এরপর একটা মেসাকার চালাবে তারা, একটা জেনোসাইড যেহেতু বলেই ফেলছে, এটা করেই তারা কোথায় আনবে, এই দেশে একটা ইসলামী বিপ্লব ঘটানোর চেষ্টা করছে। ওই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে 9,000 8,500 9,000 লোককে যে ট্রেনিং দিবে, আপনাদের কালকে যে মাদ্রাসাগুলোর কথা বলেছিলাম, যেই মাদ্রাসাগুলো থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তারপরে আপনার এই সার্জিস, নাহিদ, হাসনাত, এরপরে মাহফুজ, এরপরে যে পাটোয়ারি, এরা যে মাদ্রাসা ঢাকার যে মাদ্রাসা থেকে পাশ করে বেরোয়েছে, সেই মাদ্রাসা সহ বাকি যে মাদ্রাসাগুলোর নাম বলেছিলাম সেখান থেকে রিক্রুট করা হচ্ছে, সরাসরি অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আজকে ফেনীতে পাকিস্তানের 7.62 বুলেট উদ্ধার হয়েছে, দেখেছেন তো। সেনাবাহিনী যদি চেষ্টা করে সারা বাংলাদেশের থেকে মনে হয় আপনার 2 জাহাজ শিপমেন্ট করা যাবে, এই ধরনের অস্ত্র উদ্ধার হবে যদি এই মুহূর্তে করে। 450 থানার সেই অস্ত্রগুলো সব এই মাদ্রাসাগুলোর ভেতরেই আছে, সব এদের হাতে আছে, জঙ্গিদের হাতে আছে, জামাত শিবিরের হাতে আছে। এই জন্যই তারা জোর গলায় বলতে পারে যে জেনোসাইড হবে। তাদের নেতারা বলতে পারে প্রশাসন আমাদের কথাই চলবে। ইলেকশনের এখনো কোনো কিছু নেই, ইলেকশনে কি করতে হবে না করতে হবে তারা এখনই ডিরেকশন দিচ্ছে। তো এই দেশে ইলেকশন হবে মনে করেন? আর আওয়ামী লীগ বিহীন ইলেকশন হবে না। আওয়ামী লীগ বিহীন ইলেকশন তো হবেই না, কারণ হচ্ছে যে আওয়ামী লীগ কিছু করা লাগবে না। জামাত ইসলামী আওয়ামী লীগ বিহীন ইলেকশন যে হবে না সেটা কইরা দিবে, কারণ হচ্ছে জামাত জানে যে ইলেকশন লড়লে যদি বিএনপি জিতে হবে না। সুতরাং আমি একটা কথা বলি, ঢাকা, চিটাং, রাজশাহী, খুলনা, বরিশাল যে 8টা বিভাগ আছে, সব জায়গায় কোনো একটা ভোট কেন্দ্র জামাত ইসলাম রাখবে না, সব জ্বালাইয়া দিবে, ওরাই জ্বালাই দিবে যে ইলেকশনের দরকার নাই। সুতরাং আওয়ামী লীগ বিহীন ইলেকশন হবে কিভাবে, এবার বুঝছেন? জয় বাংলা, জয়। আসেন বিষয়টা আগে বিজ্ঞান দিয়ে বোঝার চেষ্টা করি। শক্তির একটা সূত্র আছে, শক্তি বোঝেন তো, এই যে বিদ্যুৎ, এটা একটা শক্তি। তো পৃথিবীতে এরকম অনেক শক্তি আছে, শক্তির কখনো ক্ষয় হয় না, এটা এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তিত হয়। যেমন ধরেন বিদ্যুৎ দিয়ে বোঝাই, যেই বিদ্যুৎ আমরা দেখি, আপনি কি বিদ্যুৎ সরাসরি দেখেন? বিদ্যুৎ একটা শক্তি, এটা যখন সিলিং ফ্যানের মধ্যে ঢুকে ফ্যানটা তখন ঘুরে, এটা বাতাস উৎপন্ন করে। তার মানে বিদ্যুৎ ফ্যানে আইসা এটা ঘুরে বাতাস দিচ্ছে, একটা পরিবর্তিত রূপে চলে আসতেছে। অথবা ধরেন এই যে লাইট, এটার মধ্যে বিদ্যুৎ ঢোকার পরে এটা কি করে, জ্বলা ওঠে, তাই না? আমরা সুইচ ইউজ করি। তার মানে শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়, এটা কোনো ক্ষয় নাই। নিউটনের তৃতীয় সূত্র, যেটা যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন ব্যাকগ্রাউন্ডে তারা জানেন, যদি কোনো কেন্দ্রে, মানে কোনো একটা নির্দিষ্ট কেন্দ্রে থাকে না, কেন্দ্র মানে সেন্টার, অতিরিক্ত শক্তি সঞ্চয় হয়, তাহলে তারা একে অন্যের সাথে লড়াই করা শুরু করে, কারণ কাম নাই। এখন এই কথাগুলো কেন বললাম যে শেখ হাসিনার প্ল্যান বি সফল হচ্ছে কেন? আওয়ামী লীগ একটা শক্তি, এখন এটা হিডেন শক্তি হিসেবে আছে। সারা বাংলাদেশে বিএনপির যে মনোনয়ন ইস্যুকে কেন্দ্র করে ক্ষোভ, তারপর হচ্ছে যে পছন্দের নেতারা মনোনয়ন পান নাই, তো একটা শক্তি আরেকটা শক্তির বিরুদ্ধে লড়াই করছে। এখন পর্যন্ত লড়াইটা দলের সিদ্ধান্তের অপেক্ষায় আছে। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মারামারি হচ্ছে, মানে শক্তি প্রদর্শনের খেলা চলছে। এখন এই যে এখন যে শক্তিটা, ধরেন বিএনপি তো একটা শক্তি ছিল, এখন এটা একটা হচ্ছে মনোনয়ন প্রাপ্ত, মনোনয়ন অপ্রাপ্ত, দুইটা শক্তিতে পরিণত হয়ে গেছে। এখন মনোনয়ন প্রাপ্ত যে শক্তিটা, এটা অপেক্ষাকৃত ভারী, আবার যেটা মনোনয়ন পায় নাই তারাও অনেক জায়গায় ভারী। এখন এই দুই শক্তির খেলায় আরেকটা শক্তির তাদের সাপোর্টিং দরকার হয়, সেটা হচ্ছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ। অতীতে আওয়ামী লীগ যখন সেন্টারের মধ্যে ছিল তখন অতিরিক্ত শক্তি হিসাবে এখানে হাইব্রিড, নন হাইব্রিড, বা ধরেন এক একজন এক এক রূপে, জামাত থেকে শুরু করে অনেকেই এখানে কানেক্টেড হয়ে গেছিলেন। পরবর্তী সময়ে শক্তিগুলো আবার বিচ্ছিন্ন হয়েছে। বাইচা থাকা অবশিষ্ট যে আওয়ামী লীগের শক্তি, এইটা আসলে এখন রাজনৈতিক দলগুলোর কাছে খুবই গুরুত্বপূর্ণ, যার কারণে
শেখ হাসিনার নির্দেশে হোক অথবা প্ল্যান বি হিসাবে হোক, এই শক্তিগুলো এখন আবার মূল যে শক্তি বিএনপি বা জামাত ইসলাম তাদের মধ্যে ঢুকে যাচ্ছে। তবে নজর কেড়েছে যে নিউজটা, নিষিদ্ধ ছাত্রলীগে তার যে পদপদবি ছিল, ছাত্র দলে এসে সেই পদপদবি থেকে আরো বড় পোস্ট পেয়েছেন। আর এই ঘটনাটা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল যে আমাদের কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আসাদনগর আব্দুল মতিন খসরু কলেজে ছাত্র দলের যে কমিটি হয়েছে সেই কমিটিতে এসে প্রমোশন পেয়েছেন একজন ছাত্রলীগ নেতা। এটা আমার এলাকার ঘটনায়, পাশের থানা। তিনি হলেন ইমন রানা ভুইয়া। এর আগে ইমন ছিল ব্রাহ্মণপাড়া উপজেলা মালাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সহসম্পাদক। এখন এই পদগুলা কি খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল? না। আওয়ামী লীগের সময় সর্বশেষ পর্যায়ে আমার এই এলাকায় বুড়িচং ব্রাহ্মণপাড়া আমাদের একটা নির্বাচনী এলাকা, কুমিল্লা 5, এখান থেকে আবার মনোনয়ন পাইছেন জসিম ভাই। আর অতীতে এই জায়গা থেকে আওয়ামী লীগের সময় 41 জন প্রার্থী, এমপি প্রার্থী কিন্তু এখান থেকে দাঁড়াইছিল। কতজন? 41 জন। আপনি ভাবতে পারেন, সবাই এমপি হইতে চাইছে, যে যেমনে পারছে টেকনিক্যালি। কিন্তু দিন শেষে এখন যখন এই একটা নেগেটিভ সিচুয়েশন আওয়ামী লীগের, এখন কয়জন প্রার্থী সেই 41 জনের মধ্যে আওয়ামী লীগের কথা বলে, সেইটাও কিন্তু নিশ্চয়ই দল ফোকাস করে। যাই হোক, আমরা কথা বলছি এই ইমনের এই পোস্টটা যখন আসছে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টা ছড়িয়ে পড়ে যে কমিটি অনুমোদনের প্রায় 1 মাস পর গত 20 নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নজরে আসে আব্দুল মতিন খসরু কলেজের ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ইমন রানা ভুইয়ার। তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া তারা বলেন যে তারা এই বিষয়টি অবগত নয়, তারা সাধারণ ছাত্র বলে দাবি করেন। কিন্তু এই ইমন ভুইয়ার ব্যাকগ্রাউন্ডে যেটা দেখা গেছে, ব্রাহ্মণপাড়া উপজেলা মালাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সহসম্পাদক পদে ছিলেন। এছাড়াও কমিটির সহসভাপতি করা হয়েছে জুবায়ের ভুইয়াকে, তিনিও নাকি মালাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটির সদস্য ছিলেন। এই দৃশ্যপটটা আসলে এক জায়গা না, তবে যার বিরুদ্ধে অভিযোগ, তো তিনি তার পোস্টে বলছেন যে আমি কোনো রাজনীতির মধ্যে জড়িত না, আমার জীবনেও কোনো দলের কাজ করিনি, আমার বংশেও রাজনীতি করে না, কে বা কারা আমার নাম ছাত্রদলের কমিটিতে দিয়েছে তাও আমি জানি না, আর আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি, আমি এই কমিটি থেকে অব্যাহত চাই। আর এটা হচ্ছে কে বলছে, এই বক্তব্যটা হচ্ছে ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক যাকে করা হয়েছে সৌরভ ভুইয়া। আর ইমন রানার বক্তব্য হচ্ছে যে তার বক্তব্য, এ বিষয়ে আমি কিছুই জানি না, আমার নাম এর আগেও ছাত্রলীগের কমিটিতে দিয়েছিল, এটাও আমি গতকালকে দেখেছি, আমি কোনো রাজনীতির সাথে জড়িত না। অর্থাৎ বিষয়টা হয়ে গেছে যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। এখন কমিটি করতে গেলে অনেকগুলা ক্রাইটেরিয়া আছে, আপনাকে ফিল আপ করতে হবে। একটা কমিটির পূর্ণাঙ্গ একটা মেম্বার লিস্ট আপনার লাগবে। এখন সেখানে কি মন গড়া দিয়ে দিচ্ছে নাকি বিষয়গুলা প্রকাশের পর এরকম হচ্ছে? তবে আমরা যতদূর জানি, জামাত ইসলাম যখন রাজনৈতিকভাবে নিষিদ্ধ হয়ে গেল, তাদের কর্মীরা বিভিন্ন দলের সাথে, বিশেষ করে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের মধ্যে তারা টেকনিক্যালি ঢুকে গেছে, ভালো ভালো পদ পদবিতে তারা বসে গেছে। একটা পর্যায়ে এসে যখন আন্দোলন হইল, তখন তারা ভেতর থেকে তাদের মতো করে রিয়েকশন দিছে, আর এজ এ ইফেক্ট 5ই আগস্ট। এখন আওয়ামী লীগও কোথাও না কোথাও তাদের প্ল্যান বি হিসাবে তারাও কিন্তু এতটুকু বুঝতে পারছে যে আগামী অন্তত 5 বছর বিএনপির এক টার্ম বা জামাতের এক টার্ম যারাই ক্ষমতায় থাকবেন তারাই নির্ধারণ করবে আওয়ামী লীগ কিভাবে ফিরে আসবে। এটা কিন্তু বাস্তবতা। বাংলাদেশ বড় ভিন্ন রকম। আমরা এখানে ক্ষমতার কাছাকাছি আসলে আমরা সব ভুলে যাই। ধরেন আমার কাছে যতটুকু পাওয়ার আছে, এই যে একজনকে মাইর দিয়ে ফেলবো, একটা মামলা দিয়ে ফেলবো, একটা মার্ডার কেস দিয়ে ফাঁসাই দিব, অথবা সারা বছর দলের জন্য যে ছেলেটা খাটছে উইরা এসে জুইরা বসা একজন, সে হচ্ছে সেই দলের জন্য নিবেদিত প্রাণ যারা, তাদেরকে মেইন প্ল্যাটফর্ম থেকে সরাই দিচ্ছে। দিন শেষে সবকিছুর পিছনে ক্ষমতা। রাজনীতি মানে কৌশলের খেলা, রাজনীতি মানে কুটচালের খেলা, রাজনীতি মানে জনগণের জন্য ছিল, কিন্তু এখন অনেক জায়গায় বিষয়গুলা ডিফারেন্ট হয়েছে। তবে এই ক্ষেত্রে আওয়ামী লীগও তাদের রাজনৈতিক শক্তিকে টিকিয়ে রাখার জন্য বা মাঠ পর্যায়ে, শুধুমাত্র এটা কুমিল্লা 5-এর দৃশ্যপট না, সারা বাংলাদেশে এটা এখন কমন, মনোনয়ন ইস্যুকে কেন্দ্র করে লোকালি দল ভারী করার জন্য অনেক আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ কিন্তু কমিটিগুলোতে ঢুকছে। তো ঢুকতে পারে না, বিষয়টা হচ্ছে কি এরকম না, পারে। কেন পারে? সার্জিস তো একসময় ছাত্রলীগ ছিল, হাসনাদ একসময় ছাত্রলীগ ছিল। এমনকি আপনি দেখেন বহুত জায়গায় এখন বিএনপির যে প্রোগ্রাম হয়, জয় বাংলা চলে আসে, চট করে জননেত্রী বেগম খালেদা জিয়া চলে আসে, জননেত্রী শেখ হাসিনা চলে আসে, এরকম অনেক জায়গায় হচ্ছে, তাই না? তো এটা হচ্ছে দীর্ঘদিন যাবৎ মাঠে থাকার কারণে এই যে অভ্যাস হয়ে গেছিল, সেই অভ্যাসের একটা জায়গা থেকে কোথাও না কোথাও এখন আসলে এগুলো আমরা ফেসবুকে দেখি, তারপর হাসি,
কিন্তু এই লোকগুলা অন্তরে কিন্তু আসলে বিএনপি অথবা জামাতি ছিল। ওই সময় তারা গিয়ে দলের মধ্যে ভিড়ছে, আর দীর্ঘদিন প্র্যাকটিসের কারণে তাদের অভ্যাসটা রয়ে গেছে। রাজনীতিতে আওয়ামী লীগের প্ল্যান করবে, তবে বিএনপির কিন্তু একটা বক্তব্য আছে, সেই জায়গাতে এই জায়গাটা ওকে হয়ে যায়। কোন জায়গা? যে আওয়ামী লীগ করছে, ছাত্রলীগ করছে, যুবলীগ করছে, কিন্তু যার বিরুদ্ধে মামলা নাই, ভালো ছেলে। কারণ যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, গণহারে সবাই আওয়ামী লীগ করছে, ইচ্ছায় করুক অনিচ্ছায় করুক, লোক দেখানোর জন্য করুক, সভা সমাবেশ মিটিং মিছিল সবকিছু যাওয়া লাগছে। তো অনেকে এরকম গেছে, কিন্তু আসলে তারা কোনো অন্যায় করে নাই, অপরাধ করে নাই, তাদের বিরুদ্ধে কোনো মামলা নাই, জুলুম করে নাই, নির্যাতন করে নাই। তাদেরকে কিন্তু আপনার বিএনপি ওয়েলকাম জানিয়েছে, বিভিন্ন পার্টি ওয়েলকাম জানিয়েছে, জামাত অনেক ক্ষেত্রে তাদেরকে কিন্তু ওয়েলকাম জানিয়েছে। সো এই শক্তিটা এখন আগামী দিনের নির্বাচনের জন্য খুবই অপরিহার্য। খলিল সাহেব আমাদের ইউনূস স্যারের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তিনি এমনিতেই হঠাৎ হয়ে ইন্ডিয়া সফরে গেলেন, তাও আবার ডেট আগাইতে যে উসিলায় গেলেন, উসিলা হলো 20 তারিখে, তাও একবেলা। কি এক কনক্লেভ কি বানা রাখছে ইন্ডিয়া, একবেলায় ভাত টাত খাওয়াই দিয়ে বিদায় হিসেবে 5 দেশীয় সম্মেলন বাবা। আর সেই থেকে দেখায় খলিল সাহেব গেছিলেন ইন্ডিয়া, একদিন আগে গেছিলেন, তাতে পোষাইল না, হঠাৎ করে আরো একদিন আগে অর্থাৎ 18 তারিখে চলে গেলেন। তো সবাই মনে করলো না জানি কি 17 তারিখে হাসিনার ফাঁসির অর্ডার হয়েছে, এত তারা কিছু খুব কি জরুরি কিছু, সবাই খুব প্রচন্ড কৌতূহলী। আজকে 22 তারিখ, গতকালকে শুক্রবার ছিল, আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো। সমাজের প্রচন্ড কৌতূহল এটা নিয়ে থাকাই স্বাভাবিক। এমনকি পড়লো যে দূরে গেলে। সবচেয়ে তামাশার ব্যাপার হলো আমাদের পাহাড়ি ভাইরা, বিশেষ করে যারা ইপিডিএফ এর সমর্থক, তারা তো উঠে পড়ে লাগছে খুশিতে বাগ। মানে হলো যে আমাদের অজিত দোভাল, মানে রয়ের বস আর কি, রয়ের ফাইলটা যিনি মোদির কাছে পেশ করে দেন, এই হলো অজিত দোভাল। ডাইরেক্ট গিয়ে দয়া করে এসে বলে দিতে পারেন, দেখা করে মোদিকে সাহেব বলে দিতে পারেন এটা সাহেব এটা বলতে চাচ্ছে। তো এটার কারণ আমি ব্যাখ্যা করি এভাবে যে আসলে রয় কত অ্যাক্টিভ ইপিডিএফ এর সাথে, যে তারা এখানেও একটা মেসেজ দিচ্ছে, তারাই দাবি করতেছে অজিত দোভাল নাকি একটা ডকুমেন্ট আছে, খুব কড়া করে ধমকি দিয়েছে। অজিত দোভাল ধমকাইছেন আমাদের খুলসবকে, আর হাতে একটা কাগজ ধরে দিচ্ছেন, এটা পড়ে দেখ, এভাবে লিখতেছে তারা ফেসবুকে। সেটা লাগাতারও চলতেছে গত কয়েকদিন ধরে, প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। হেভি জোসে উঠতে আসছে তারা, কিন্তু কিরকম ডাইরেক্ট ইম্প্যাক্ট দেখে না। খুলসাব যাইতে না যাইতে তারা ওখানে বসে গালাগালে হুঙ্কার দেওয়া শুরু করছে। এটা গেল ছোট ঘটনাটা। বড় ঘটনার দিকে আসি। সবাই তো কৌতূহলী যে এখন কি হইতেছে, এত কৌতূহলী যে ইলেকশন হবে কিনা। ফেব্রুয়ারি ইলেকশন নিয়ে যে জোশটা ছিল, মানুষ ফেব্রুয়ারি ইলেকশন কৌতূহল মিটুইয়া দৌড় দিতেছে, এখন খলিল সাহেব কি করে আসলো। এটা এতই তীব্রতা, এটা সবাই কান খাড়া করে আছে করতে কিছু যদি কর পাওয়া যায়। ব্যাপারটা ওইরকমই আসলে। তার উপর আবার এই যে বললাম যে পাহাড়িদের মাধ্যমে, মানে নর্মাল তো সোর্স যা আছে, পাহাড়িদের মাধ্যমে খবর আসছে যে খলিল সাহেবের একটা ডকুমেন্ট হাতে ধরে দেওয়া হচ্ছে, পড়ে দেখ। তো সবাই খুব কৌতূহলী হয়ে গেছে, ফলের সেই প্রভাবে আমিও ফাইনালি 3-4 দিন ধরে এটা খোঁজ খবর লাগিয়ে লাগাতার যেটা উদ্ধার করলাম। এমনিতে আমি যাওয়ার আগে থাকতে, খলিল সাহেবের যাওয়ার আগে থাকতে বলে আসতেছি, এটা ডেফিনেটলি তারা একটা প্রণব মুখার্জি করতে গেছে, ঠিক যেমন হাসিনা আমলে, মানে 111 আমলে জেনারেল মঈন হাসিনাকে জিতে দেওয়ার বিনিময়ে তার মুক্তি মিলবে কিনা, অর্থাৎ তাদেরকে অবৈধ ক্ষমতা দখলের দায়ে অভিযুক্ত করবে কিনা হাসিনা। আবার এর একটা মধ্যস্থতাকারী হিসেবে উনি প্রণব মুখার্জিকে বেছে নিয়েছিলেন। প্রণব মুখার্জি তাকে আশ্বস্ত করেছিলেন যে আমি কথা দিতে আছি, তুমি ওটা জিতেই দিলে, হাসিনা জিতেই দিলে, হাসিনা তোমাকে আর অবৈধ ক্ষমতা দখলের দায়ে কিছু বলবে না। সেই জন্য আমি বহুদিন থেকে বলে আসতেছি যে তারা আসলে একটা প্রণব মুখার্জি খুঁজতে গেছে, ব্যাপারটা কম বেশি তাই, কিন্তু ওইটুকুই না, আরো আছে। সেটা খুঁজতে গিয়ে যা পাওয়া গেল, প্রথমটাতে বুঝছেন যে তারা একটা, এটা একটু ব্যাখ্যা করে আরেকবার বলে দেওয়া দরকার আছে, আগে অনেকবার বলেছে, আরেকবার বলে দিই। আসলে দেখেন, এখনো পর্যন্ত গণভোট কবে হবে, গণভোটের একটা যে আদেশ জারি করতে হবে ইউনূস সাহেবকে, অফিসিয়াল আদেশ, এটাকে এখন আপনি অধ্যাদেশ বলতে পারেন, প্রেসিডেন্সিয়াল বলতে পারেন,
প্রায় চিফ অ্যাডভাইজারের বলতে পারে আদেশ একটা লাগবে, যে আদেশের উপরে ভরসা করে নির্বাচন কমিশনার গণভোটের আয়োজন করবে। এখনো জিজ্ঞেস করা হলে উনি বলতেছেন আমার কাছে তো এই নিয়ে কোনো লিগ্যাল আদেশ আসে নাই, ফলে গণভোট আয়োজনের কাজটা আমরা শুরু করতে পারছি না। ফলে বুঝতে পারতেছেন আমাদের নজরুল সাহেব, আসিফ নজরুল সাহেব বললেন আর 3-4 ওয়ার্কিং ডেজ এর মধ্যে আমরা করে ফেলবো। ব্যাপারটা হচ্ছে গণভোটও করতেছেন না, গণভোটের আদেশও দিতেছেন না শেষ করে। যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে ইউনিসেফের নিজেরই বেইল নেই। উনি যে নির্বাচনটা ডাকতেছেন ওনার সেই অধিকারটা কই? কে তাকে অধিকার দিয়েছে? পিছনে একটা কনস্টিটিউশন লাগবে যার উপরে ভরসা করে দাঁড়ায় উনি বলবেন এই ক্ষমতা আমাকে দেওয়া আছে, ফলে আমি নির্বাচন ডাকতেছি। ইভেন 8ই আগস্ট থেকে এখন পর্যন্ত উনি ক্ষমতা আছেন, এই ক্ষমতাটার ভিত্তি কি? কোন ভিত্তিতে উনি ক্ষমতায় আছেন কেউ জানে না, উনি নিজেও জানেন না। কিন্তু উনি বেমালুম, বেখবর। উনি বুঝতেইছেন না যে ইলেকশনটা হয়ে গেল, যদি হয়ে যায়, যদি হয়ে যায় পরের দিনই তারেক জিয়া ওনাকে হুঙ্কার দেবে যে বাইন দেয় তোমার, এখন আমি জোর করে ক্ষমতা করে দায়ে ফাঁসি দিব। কিন্তু এটার জন্য জনবাবুলি বেখবর। তাহলে এই বিষয়টা উনি সলভ করতেছেন না কেন? সেই প্রসঙ্গ দিয়ে আমরা আবার ভিতরে ঢুকবো। যেই প্রসঙ্গটা পাওয়া গেল তা হলো যে আবার ফিরে একটা আপনাদেরকে মনে করে দিই, 13ই জুন ইউনিসেফ হঠাৎ করে লন্ডন সফরের নাম করে লন্ডনে গিয়ে তারেক জিয়ার সাথে দেখা করে আসছিল। লন্ডন সফর যে ভুয়া ছিল, মানে এটা সরকারি সফর ছিল না। অর্থাৎ লন্ডনের প্রধানমন্ত্রী স্টারমারের সাথে তার কোনো সাক্ষাৎই হয় নাই। এটা ঠিক না করে উনি লন্ডন রওনা দিয়েছিলেন সরকারি সফরের নাম করে, গিয়ে দেখা করে আসছিলেন তারেকের সাথে। এবং অ্যাকচুয়ালি তখনই বহুবিধ জিনিস হিডেন, তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়। নানান জন নানান ভাষায় বলে। মূল কথাটা হলো ওখানে যে ভাষায় যে কাজটা হয়েছে সেটা হলো ওদের মধ্যে একটা কেউ বলে চুক্তিপত্র, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাকশন মানে অ্যাকশন হবে কোন দিকে, সেই বিষয়টা ঐক্যমত হয়েছে। তাহলে যে সে তারেককে ক্ষমতা এনে দিতে চায়, বিনিময়ে সেও ক্ষমতা রাখতে চায়। আবার ওর মধ্যে সে মানে এখন যেটা অনেক পরিষ্কার করে জানলাম সেটা হলো যে উনি চান যে এখন যে তার উপদেশটা আছে মেন যেগুলো তাকে দেখে শুনে রাখতেছে এগুলিকে সাথে নিয়ে তুমি প্রেসিডেন্ট হইতে চান, প্লাস দ্বিকক্ষ বিশিষ্ট কি যেন একটা হবে ওটারে ধরেন না সিনেটর, তো উনাকে উনি এই সিনেটর বানাবেন এইগুলারে পছন্দের লোকগুলারে দিয়ে ওখানে জিকে বসতে চান। এখন এই যে পরিকল্পনাটা ছিল জুন মাস থেকে সেইটা এখন সেকে দিচ্ছে। এখন এইটার পক্ষে এইবার ইন্ডিয়ানদের সমর্থন চান, মানে ইট ইজ এ ডুয়েল কনফার্মেশন, শুধু তারেকের দিক থেকে না ইন্ডিয়ার দিক থেকেও, যে তোমরা কনফার্ম করো আগাইতে পারি কিনা আমরা এটা নিয়ে। সো ইনিশিয়াল ইন্টারেস্টেড এটা নিয়ে মোটামুটি কম বেশি আপনারা বুঝছেন নিশ্চয়ই। আর ঠিক তারা যেভাবে প্ল্যান করেছে সেভাবেই হবে, ব্যাপারটা এরকমও না। যেমন 13 জুন মাসে উনি যেভাবে প্ল্যান করেছিলেন তখন বিএনপিকে বলেছিলেন 100 সিট দিবেন, ওটাই পরে 150 থেকে 200 পর্যন্ত চলে গেছে। এগুলো পরে আবার অনেক ভাঙচুর হয়েছে আর আসলে বাকি তাকে 100 সিটে এবার ভাগ করে দিবে। ওগুলোরই ভাগের আলাপ তো এখনো আছে, জামাতকে দিবে 20টা দিবে, এসপিকে, এরকম কথাবার্তা হয়ে আছে, সব ভাষায় আর কি। সোজা কথা একটা অ্যারেঞ্জ ইলেকশন হচ্ছে বলে ওই পরিকল্পনার মধ্যে আছে। তাহলে ওখানে গেছিলেন, ইন্ডিয়াতে গেছিলেন মূলত যে আমি এটা অ্যারেঞ্জ করে দিতে আছে, এখন আমারটা কি হবে। তো উনি ধরে নিচ্ছেন আমি যখন প্রেসিডেন্টই হইতে পারবো তাহলে আমার বিরুদ্ধে কেন রাষ্ট্র দেখতে মন লাগবে, গায়ে গায়ে শোধ হয়ে যাবে এটা। ফলে ওনাকে আর কেউ টুক করে ইলেকশনটা ঘটে দিলে সব কিছু হয়ে যাবে। কিন্তু ইন্ডিয়া কি বলছে এটা ইম্পর্টেন্ট। এইসব সময় ইন্ডিয়ার কাছে যদি আপনি দরবার নিয়ে যান তাহলে কি হয় ইন্ডিয়া আপনার মতন ছেঁচড়া কিন্তু 2% জন্য আপনি দরদম করতে গেছে। ইন্ডিয়ার চান্স মতন মূলত এইটা তো চান্স, কিসের চান্স? এইবার উনার ফর্দ কইলে বলছে কি ফর্দ আছে পুরা দলিল লেছেন পাকিস্তান এই আগে পাকি পাকিস্তানকে আপনার ডেকে নিয়ে আসছেন, ঘরের ভিতরে সাহস কত আপনাদের, হ্যাঁ প্রকাশ্যে আপনি পাকিস্তানের সাথে সম্পর্ক করতেছেন,
প্রকাশ্যে দেখা করতেছেন, চীনের করে ঢলে পড়তেছে, এমনকি তুরস্ক পাইছে থেকে এই বলে একটা দলিল দেশের পাকিস্তানরা বাংলাদেশে এসে আইএসআই স্পেসিফিক্যালি বলেছে আইএসআই বাংলাদেশে কি কি অপতৎপরতা করছে ইন্ডিয়ার বিরুদ্ধে তার পুরো লিস্ট দিয়ে দিচ্ছে। এগুলো ঠিকঠাক করে। প্লাস আরো যত সব তাদের খায়েস মানুষ থাকে যেগুলো নিয়ে বাজারে অনেক উঠছে। কেউ বলে যে ওই ফেনী থেকে কুমিল্লা পর্যন্ত যে মাত্র 45 কিলোমিটার 900 একর জমি আদানিকে দেওয়া আছে রাস্তার ডান পাশে। রাস্তার ডান পাশে বুঝছেন, এই হলো ঢাকা চিটাং রোড, ডান দিকে হলো কুমিল্লাই হলো সবচেয়ে সমুদ্র কাছে ঢাকা চিটাং রোডের মধ্যে, আর এদিকে থেকে যায় ফেনী। ওই ফেনী শেষ মাথাটা থেকে মানে ইন্ডিয়ান আগরতলা থেকে শেষ মাথাটা থেকে বর্ডার থেকে কুমিল্লাটা মাত্র 45 কিলোমিটার। আর এরই ভিতরে এবার বাংলাদেশ অংশের মধ্যে এই ঢাকা চিটাং রোডের এপাশে না, এপাশে সমুদ্রের কাছাকাছি 900 একর জমি দিচ্ছে আদানিকে। ওটা বাতিল করবে এত আর করে কথা হচ্ছে না, কোনো আওয়াজ নেই। ওগুলো নিয়ে ওনারা আরো ডিমান্ড করেছেন। তবে যতটা বলা হয় ক্যাম্পেইনের সময় অতটা হয়তো না, কথা ইন্ডিয়ানরা এসব সময় রয়ের কাজ করার স্টাইল যদি মনে রাখেন তাহলে এইসব সময় এই যে জিতছে গেছেন না আপনি, এইবার আপনাকে আরো ছাপ্পু মেরে দিয়ে দিবে, পুরা লিস্ট ধরে দিবে আমরা কি চাই। এই সুযোগ তো তারা হাসিনার পরে গত 1.5 বছরে পায়। একবার পাইছি যখন এমনি চিসা মানে চুষে নিংড়ায় যা বাইর করানো সব নিবে তারা, তাই হচ্ছে। কিন্তু মুখ্য জিনিসটা হলো এই যে মানে বলতে যাচ্ছে যে তুমি আমার কনফারেন্সের মধ্যে আসো, পাকিস্তানের সাথে কি ঘষাঘষি, চীনের সাথে কি ঘষাঘষি, ওদিকে আবার তুরস্ককে ডেকে নিয়ে এসছো। তুরস্ককে বলতে ওরা কিন্তু বুঝেছে আবার মুসলমান। এটা ঢাকা দিয়া যে যেন বা জানে না যে তুরস্ক মানে আমেরিকা। তুরস্কের মাধ্যমে আমেরিকা অস্ত্রের দাম কমিয়ে ওর হাত দিয়ে তৈরি করে, মানে লেবার পার্টটা ওর হাত দিয়ে তৈরি করে বিক্রি করে। এই যে বাংলাদেশের ড্রোন দিয়েছে তুরস্ক, এটা আমেরিকানদের। যা যা কিছু আমেরিকান অস্ত্র, এবং ওই আমেরিকান অস্ত্রের জন্য আমরা বেশি করে কিনি। এই জন্য যখনই কোনো মিলিটারি লোক হিসাবের সাথে দেখা করতে চায়, তুরস্ক ব্যাপারটা কি হলো আর টাকাইছাও কেন, কারণ মানে এটা কমিশনের ব্যাপার আছে, ওইটা ক্লিন্টন ফান্ডে কি জমা। এগুলো আগে আপনাদেরকে বলেছি। মূলত এগুলোরই আলাপ করতে গেছিলেন, কিন্তু আলাপ সুবিধা হয় নাই। জবাবে খলিল সাহেব বলেছেন আমি এটা একদম প্রপার জায়গায় পৌঁছে দেবো, মানে এটা নিয়ে কোনো ফার্দার ডিসকাশনে উনি কোনো যান নাই, প্রপার জায়গায় পৌঁছে দেবে, মানে সংশ্লিষ্ট জায়গায়, মানে ইউনি সাহেবের হাতে ধরা দিবে না, ইউনি সাহেব পরে যা করে এটা বোনার দরকার। তাহলে মূল ব্যাপারটা হলো আসলে যে বাংলাদেশ স্বার্থ, তারেক একভাবে বেচতে চায়, ইউনুস বেচতে চায় আর একভাবে। আমার কি হবে ভাই, ভাই আমারটা কি হইনি, আমি পেশেন্ট থাকতে পারবো তো। যে যার মতন যার যার স্বার্থে বাংলাদেশকে বেচার জন্য ইচ্ছা করে খাইছে, এই হলো কাহিনী।